এই আন্দোলনের মূলে তো আসলে ককরোচ জনতা পার্টি আছে। এই যে ককরোচ জনতা পার্টি আমরা জানি যে একটা এই বিচারকের তুচ্ছ করে বলা একটা কমেন্ট থেকে হইলো। তো আসলে কি শুধু এইটাই এইটার গোড়া নাকি এটার আসলে কোনো দীর্ঘ কোনো ব্যাপার-স্যাপার আছে এটার সাথে? প্রথমত হচ্ছে ভারতে যে এনইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, জি। প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন মানুষ আত্মহত্যাও করছে তারা। কিন্তু ভারতের হাইকোর্টের যে আলোচনা, বিচারকরা যখন বললেন যে এরা আসলে তেলাপোকা, তখন প্রথমেই ক্ষোভটা আসলে আমরা বাইরে দেখলাম আরকি। কিন্তু তেলাপোকা শব্দটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়। সিগনিফিকেন্ট মনে হয় এই কারণে উনি তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য বিচারক এটা বলছেন। কিন্তু তেলাপোকা হচ্ছে এমন একটা প্রাণী, আমরা জানি যে একটা নিউক্লিয়ার বোমাও যদি কোনো বিস্ফোরণ হয় তাহলে একমাত্র তেলাপোকার বেঁচে থাকারই সম্ভাবনা থাকে। ভারতের সমাজে দীর্ঘদিন ধরে যে ধরনের দমন নিপীড়ন চলছে এবং সেই দমন নিপীড়নের ভেতরে বিশেষত বিজেপি সরকার আসার পরে দমন নিপীড়ন বাড়ছে রাজ্যে রাজ্যে। তার ভেতরে বহু মানুষ যে বেঁচে আছে, সেই বহু মানুষ বেঁচে থেকে তারা আসলে ঘুরে দাঁড়াইছে। ফলে এই ঘুরে দাঁড়ানোতে তারা তেলাপোকাটাকে এক অর্থে বলা যেতে তারা প্রতিরোধের শব্দ হিসেবে, মেটাফোর হিসেবে নিচ্ছে। ফলে এটা আসলে সহজ মেটাফোর হিসেবে নিচ্ছে আমার এটা মনে হয় নাই। বরঞ্চ তেলাপোকা নামটা যে অর্থেই বলুক না কেন বিচারক, এক অর্থে এই ভারতে বছরের পর বছর দমন নিপীড়নের মধ্যে টিকে থাকা মানুষই আসলে এক অর্থে তেলাপোকার মতোই জীবনযাপন করছেন। ফলে এই তেলাপোকার মতো মানুষ যখন রুখে দাঁড়াইছে, ফলে এইটা আসলে সাধারণ যে জেএনজি আন্দোলন, যে আদর্শের কথা আমরা সাধারণভাবে বুঝি যে ভেতরের মধ্যে আসলে কোনো রাজনীতি নাই, কোনো সংস্কৃতি নাই, ইডিওলজি নাই, আমার কাছে আসলে তা মনে হয় না। ওকে। আচ্ছা ভাই, এইখানে এই যে ধরেন আন্দোলন পরিস্থিতিতে আমরা যখন পর্যবেক্ষণ করতে যাচ্ছি সেখানে আমরা ভারতীয় মিডিয়ারে আবার একটু অন্যভাবে দেখতে পাই। মানে এইটা আমার মনে হয় আমরা জুলাইয়ের সময়, আমাদের এখানে জুলাই অভ্যুত্থানের সময় আমরা খুব ভালো করে লক্ষ্য করছি যে সারা বিশ্বের মিডিয়াতে বাংলাদেশের খবরগুলো কিভাবে আসতেছে আর ভারতের মিডিয়াতে কিভাবে আসতেছে, এবং ওইটা থেকেই পরবর্তীতে এখন আমরা এই আন্দোলনের সময় ভারতের নিজের পেটের আন্দোলনে আমরা দেখতেছি যে কি ভারতের মিডিয়ার এক ধরনের সরকারকে প্রোটেক্ট করার টেন্ডেন্সি, যেইটাকে আমরা আবার অনেক সময় মিডিয়াতে ট্রোল করতে দেখি গদি মিডিয়া বলা হইতেছে। এই জিনিসের শেকড় কোন জায়গায়? ভারতে আসলে আমাদের দক্ষিণ এশিয়ায় আমার বিবেচনায় ভারতই একমাত্র গণতান্ত্রিক দেশ হিসেবে দাঁড়াইতে পারছিল এবং এই দেশটাতেই বুর্জোয়া পার্টির মধ্যে একটা ইনস্টিটিউশন হয়েছে আর কি। সাউথ এশিয়ার আর অন্য কোনো দেশে এরকম হয় নাই। ফলে ভারতের গণমাধ্যম দীর্ঘদিন ধরে অনেক দমন নিপীড়নের মধ্যেও একটা তার স্বকীয়তা বজায় রাখছে। কিন্তু এই বিশেষত 2013-র পরে বিজেপি সরকার যখন ফর্ম করলো তখন আমরা প্রথমে একটা অদ্ভুত ঘটনা দেখতেছি, সেটা হচ্ছে আদানির উত্থান, অদ্ভুতভাবে উত্থান। এবং গৌতম আদানির ব্যক্তিগত সম্পদ 7-8 বিলিয়ন থেকে সেটা 90 বিলিয়ন, মাঝে তো 150 বিলিয়ন হলো, কিন্তু একটা বড় কেলেঙ্কারির কারণে ফল করছে, কিন্তু সেটা 90 বিলিয়ন। তো কি এমন ঘটনা হলো যে মাত্র 10 বছরের মাথায় কোনো একজন মানুষের সম্পদ 7 বিলিয়ন থেকে 150 বিলিয়ন হতে পারে আর কি। তো সেটা দেখা যাচ্ছে যে গৌতম আদানি ভারতের সবচেয়ে প্রভাবশালী যে মিডিয়া, প্রথমে এনডিটিভি কিনে নেয়। কিন্তু এনডিটিভি কিনে নিচ্ছে, কিন্তু এনডিটিভি সহ অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেক কিছু তারা কিনছে, কিন্তু এটার বাইরেও গদি মিডিয়া হিসেবে পরিচিত আজ তক, ইন্ডিয়া টুডে, রিপাবলিক, আরো অনেকগুলো, এবং তারা এমনভাবে কথা বলে এটা আসলে বিজেপির স্পোক্স পার্সনের বক্তব্য আর কি। অর্থাৎ বিজেপির একটা পার্টি পত্রিকা থাকতেই পারে, সিপিএম এর আছে, কংগ্রেসের আছে, বিজেপিরও থাকতে পারে, সেই পার্টি পত্রিকা পার্টি লাইন বলুক, কিন্তু যেটা গণমাধ্যম হিসেবে পরিচিত সেই গণমাধ্যমে অর্ণব যা বলেন এটা আসলে আমার ধারণা মাঝে মাঝে নরেন্দ্র মোদী নিজে শুনলে হয়তো লজ্জা পায় যে আমি কি আসলে এরকম কিনা। ফলে এই যে অদ্ভুত ঘটনা, যেটা আসলে গত 10 বছরের মধ্যে ভারতের গণমাধ্যম বলা যেতে পারে একদম অবশিষ্ট বলে কিছু নেই। দ্য হিন্দু বহু বছরের একটা প্রগতিশীল প্রোগ্রেসিভ পত্রিকা, কিন্তু সম্প্রতি সেখানেও বোর্ডে অনেক চেঞ্জ আসছে এবং আমরা দেখতেছি সে অনেক ব্যালেন্স করে কথা বলতেছে। কিন্তু এরকম একটা সময় সারা বৈশ্বিকভাবে যেটা আসলে যে আন্দোলন সংগ্রামে যে নিপীড়ন হয় সেই রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে কিন্তু অবস্থা নেয়। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা কিন্তু ঘোষণা দিয়ে নির্বাচনের আগে তারা একটা প্রেসিডেন্টের পক্ষে বা বিপক্ষে দাঁড়ায়, সেখানেও কিন্তু এইটার একটা অবস্থা আছে। যেমন নিউ ইয়র্ক টাইমস কিন্তু যখন তুলে নিয়ে আসতেছে হুগো চ্যাভেজকে, সে কিন্তু খুব ক্রিটিক করতেছে যে এটা কিন্তু ঠিক হচ্ছে না। কিন্তু এই ভারতের যে ডেমোক্রেসি তৈরি হয়েছিল গত 10 বছরে বলা যেতে পারে মোদি আসলে এটাকে তলানিতে নিয়ে গেছে। এটা
সেই কারণে আমরা আসলে এটা বাংলাদেশের সাথে আসলে তুলনা পাচ্ছি। বাংলাদেশে 90-এর পরে তো এখানের গণমাধ্যমের অবস্থা ড্রাই হয়েছে, ড্রাই হইতে 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 আওয়ামী লীগের 16 বছরে এটা অবস্থা আরো খারাপ হয়েছে। এবং সেখানে আমরা ইয়ার্কি মেরে বলতাম যে যখন দেশের অবস্থা খুব ক্রাইসিস, তখন বিটিভিতে খবর দেখাইতো যে কোনো একটা গ্রামে জেলাতে লেবুর খুব বাতাবি লেবুর বাম্পার ফলন হয়েছে। ফলে যখনই সরকারি মিডিয়াতে আমাদের লিখতে হইতো, অনেক সময় তো আমাদেরও লিখতে হয়েছে মালিক পক্ষ থেকে জোর করে চাপাই দিয়ে এই স্টোরি করতে হবে, সেই স্টোরি করতে হবে। তো সেইখানে এরকম স্টোরি যখন আমরা করছি, আমাদের বন্ধুরা করছে, ট্রল করে অন্যরা বলতো আজকে মুখ পত্রিকা বাতাবি লেবুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু যখন এটা আন্দোলন সংগ্রাম হয়, তখন কিন্তু পরিস্থিতি সরকারের হাতে অনেক কিছু থাকে না, সেই সময় একটু মিডিয়া হয়তো শক্তি অর্জন করে। কিন্তু আমরা দেখছি যে ভারতের মিডিয়া, বিশেষত যখন আন্দোলন সংগ্রামে তরুণরা মার খাচ্ছেন, তখন সে আরো বেশি মোদির দিকে হেলছে। এটা আসলে একটা দেশের ডেমোক্রেসির জন্য দুঃখজনক, বিশেষত ভারতের মতো একটা বৃহৎ, পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশের জন্য বেশি দুঃখজনক। এবং খুব